ভিকি, এখন তুমি কেমন আছো? তোমার আঘাত ঠিক হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। ভিকি কখনো ভাবেনি যে অয়নকে বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখবে। ও এখন অয়নকে আরও বেশি সম্মান করত। খুব কম লোকই কাউকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রাখে, আর অয়ন ঠিক তাই করেছিল। ও অনেক শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করে ভিকিকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, ও রজত এবং অভিষেককে ভালো করে শিক্ষা দিয়েছিল। তাই ভবিষ্যতে অয়নের কোনো প্রয়োজন হলে ভিকি সবার আগে ওকে সাহায্য করতে এগিয়ে আসবে। অয়ন মাথা নেড়ে রকি আর বিকাশের দিকে তাকালো। তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, আমি বিকাশের নাম অনেকবার শুনেছি, রকি বলল। বিকাশকে এখানে দেখে রকি এবং ভিকি দুজনেই অবাক হয়েছিল। অয়ন যে এই শহরে আর কতজনকে চেনে এটা ভেবেই ওদের আশ্চর্য লাগছিল। ওরা জানত না যে বিকাশ নিজেও খুব অভিজাত পরিবারের ছেলে। বিকাশ সরকার শহরের আর এক অভিজাত পরিবারের সন্তান। তার পাশাপাশি সে অয়নের খুব ভালো বন্ধুও ছিল। অয়নের মা মারা যাওয়ার পর থেকেই সে অয়নের সঙ্গে ছিল, আর বিকাশের ওপর অয়নের অগাধ বিশ্বাস ছিল। অয়ন রকি এবং বিকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, আমি বিকাশের সম্পর্কে অনেক শুনেছি যে ও খুব শক্তিশালী এবং ভালো মানুষ। আর বিকাশ তার উত্তরে বলল, আরে তেমন কিছু না, আসলে তুমি খুব ভালো তাই এমন ভাবো। তোমার কাছে তো আমি কিছুই না। বিক খুবই জটিল এবং ডেঞ্জারাস। এই মুহূর্তে উৎপল কর্মকার বলে একজন উত্তর অঞ্চলটা ম্যানেজ করে, আর দক্ষিণ অঞ্চল সামলায় কনক বলে একজন। বাকি সব ছোটখাটো লোক, যাদের সামলানো খুব একটা কঠিন নয়। আর হ্যাঁ, এই মুহূর্তে সামন্ত পরিবারকেই সবচেয়ে শক্তিশালী মনে করা হয়। ভিকি নতুন তথ্য দিল। অয়ন সবকিছু বোঝার চেষ্টা করছিল। বিকাশ পাশ থেকে বলল, স্যার, উৎপল আমাদের পরিবারেরই সদস্য। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। উৎপল শহরের উত্তর অঞ্চল পুরোটা শাসন করত। অয়ন ভাবেইনি যে সে সরকার পরিবারের অংশ। আর রকি এবং ভিকি ভাবছিল যে যতটা তারা ভেবেছিল সরকার পরিবার তার চেয়েও শক্তিশালী। কিন্তু এর ফলে যেটা ভালো হলো তা হলো বিকাশের পরিবারের অংশ হওয়ায় উৎপল অয়নকেই সাপোর্ট করবে। তার মানে এখন উত্তর, পূর্ব এবং পশ্চিম অঞ্চল থেকে তাদের কোনো বিপদ নেই। কিন্তু দক্ষিণ অঞ্চলের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আচ্ছা, তাহলে এবার কনকের সম্পর্কে বলো। স্যার, কনক কোনো সাধারণ নাম নয়, সে খুবই জটিল এবং শক্তিশালী। রকি খুব সিরিয়াস গলায় বলল, আচ্ছা, কেন? কনকের কি বিশেষত্ব আমাকে বলো। অয়নের মুখে চিন্তার ছাপ পড়ল। স্যার, আপনি অমরনাথ শর্মা সম্পর্কে শুনেছেন? রকি অয়নকে প্রশ্ন করল। অয়ন ছোটবেলা থেকে এই শহরে বড় হয়নি, তাই সে এখানকার লোকজন সম্পর্কে বিশেষ একটা জানত না। সে অমরনাথ শর্মার কথাও কখনো শোনেনি। তবে রকি, ভিকি এবং বিকাশের চেহারা দেখে বুঝতে পারল যে এই অমরনাথ শর্মা নিশ্চয়ই একজন বড় নাম। আমি নামটা শুনিনি। সে কে? এটা স্বাভাবিক যে আপনি ওনার সম্পর্কে শোনেননি। 20 বছর আগে শহরে তাঁর রাজত্ব ছিল। এমনই দাপট ছিল ওনার যে বাচ্চারা অবধি তাঁর নাম শুনলে কান্না থামিয়ে দিত, ভিকি বলল। আর রকি বলে উঠল, অমরনাথ শর্মা কে ছিলেন তা জানতে হলে আপনাকে শহরের আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসটাও জানতে হবে। অয়ন কিছু না বলে শুধু মাথা নেড়ে তাদের কথা চালিয়ে যেতে বলল। শহরে মার্শাল আর্ট এবং আন্ডারওয়ার্ল্ডের প্রভাব সব সময় ছিল, কিন্তু তবুও এখানে অনেক পরিবর্তন ঘটেছে। বিভিন্ন গ্যাংয়ের মধ্যে ঝামেলার জেরে অনেকেই প্রাণ হারিয়েছে। শুধু তাই নয়, আশেপাশের এলাকাগুলোতেও যথেষ্ট প্রভাব এখানকার গ্যাংগুলোর। আর ঝামেলা থাকলেও এদের মধ্যে এক ধরনের মিলমিশও সব সময় ছিল, রকি বলল। রকির কথা এগিয়ে নিয়ে গিয়ে ভিকি বলল, কিন্তু 20 বছর আগে অমরনাথ আসার পরই সব বদলে গেল। 1 বছরের মধ্যেই উনি পশ্চিম থেকে উত্তর এবং দক্ষিণ থেকে পূর্ব গোটা শহরটাই জয় করে নিলেন। সবাইকে একসাথে সামলানোর জন্য উনি একাই যথেষ্ট ছিলেন। বলতে গেলে উনি একাই এ শহরের হর্তাকর্তা, বিধাতা হয়ে উঠেছিলেন। সবাই ওনাকে যেমন সম্মান করত তেমনি ভয় পেত। ওনার মতো শক্তিশালী মানুষ এর আগে এ শহরে আসেননি। অমরনাথ শর্মা কি নিজে ফাইটার ছিলেন? অয়ন জিজ্ঞাসা করল। আজকের সময়ে একটা ফোনেই যেমন সব ব্যবস্থা হয়ে যায়, 20 বছর আগে তেমনটা ছিল না। তখন অস্ত্র পাওয়াও কঠিন ছিল।
অমরনাথ যদি সবাইকে এভাবে নিয়ন্ত্রণে এনে থাকেন তাহলে তিনি অবশ্যই মার্শাল আর্ট ফাইটার হবেন। শুধু তাই নয়, তিনি নিশ্চয়ই মার্শাল আর্টের এক্সপার্টও হবেন। হ্যাঁ স্যার, উনি খুবই দক্ষ একজন ফাইটার ছিলেন, বিকাশ বলল। ভিকি জানত যে অয়ন একজন মার্শাল আর্ট ফাইটার, কিন্তু সে কেমন ফাইটার তাও জানত না। স্যার, আমি আমার দাদুর কাছ থেকে অমরনাথের সম্পর্কে অনেক কিছু শুনেছি। যদি উনি না আসতেন তাহলে আমাদের শহর ঝুটঝামেলার খুন খারাপির থেকে শত হস্ত দূরে থাকত। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।